হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। আজ আমরা করব ক্লাস 11, যেটা হচ্ছে সেমিস্টার 1 এর ফার্স্ট ক্লাসের পার্ট 1। আজ আমরা জানব ইতিহাসের প্রারম্ভিক উপাদান এবং তাদের প্রকৃতি। তোমাদের এই চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের প্রশ্ন আজকে আমরা ডিসকাস করব। তো ইতিহাসের প্রারম্ভিক উপাদান কি? ইতিহাসের প্রারম্ভিক উপাদান বলতে বোঝায় যখন আমরা ইতিহাস পড়ি বা ইতিহাস বলি বা যারা ইতিহাস লেখেন সেই ইতিহাসের সোর্স কোথায় পায়। ইতিহাসটা জানতে গেলে শুধুমাত্র যে কল্প কাহিনী গল্পের ওপর নির্ভর করতে হয় এমনটা না, ইতিহাসেও কিন্তু প্রমাণ দরকার পড়ে। ইতিহাসের পেছনেও রয়েছে বিজ্ঞান। তো এই যে ইতিহাসের প্রারম্ভিক উপাদান যেমন শিলা, বিভিন্ন লিপি, বিভিন্ন ধ্বংসাবশেষ, এই সব উপাদান এবং তাদের প্রকৃতির ব্যাপারে হচ্ছে আমরা আজকে জানবো। এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের যেসব প্রশ্ন আসতে পারে, তোমাদের পরীক্ষায় যেসব প্রশ্ন আসতে পারে সেগুলোই আমরা আজকে ডিসকাস করব। তো টোটাল আমরা 15টা প্রশ্ন পড়বো। 15টা প্রশ্নের মধ্যে তোমরা যেগুলোর উত্তর জানবে অবশ্যই তোমরা সেইগুলোকে কমেন্টে লিখবে, আর যেগুলো জানবে না সেগুলো আমি তো তোমাদের বলবোই। এছাড়াও এরকম ভিডিও তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফ্রি নোটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে। তো প্রথম প্রশ্নটা কি বলছে, ইতিহাসের প্রাথমিক উৎস যেটা হচ্ছে প্রাইমারি সোর্স বলতে কি বোঝায়? অপশনে কি আছে? অপশন এ আছে উপন্যাস, অপশন বি প্রত্যক্ষ প্রমাণ বা সমকালীন নথি, অপশন সি সংবাদপত্রের সম্পাদকীয়, অপশন ডি গবেষণাপত্র। ইতিহাসের প্রারম্ভিক উপাদান বা প্রাইমারি সোর্স মানে ইতিহাস লেখার ক্ষেত্রে আমরা প্রথম কোন জিনিসটাকে বিশ্বাস করতে পারি? তো প্রথমে যেটা আছে উপন্যাস, এবং পরে আছে প্রত্যক্ষ প্রমাণ বা সমকালীন নথি। এই যে এটা হচ্ছে সঠিক উত্তর। কেন? প্রত্যক্ষ প্রমাণ বা সমকালীন নথি হচ্ছে যে কোনো ঘটনা, যে কোনো ঐতিহাসিক ঘটনা যখন ঘটেছে সেই সময় প্রত্যক্ষ প্রমাণে কে ছিল, সেই সময় কি ঘটেছিল। যেমন ধরো কোনো একটা রাজ দরবারের ঘটনা নিয়ে আমরা পড়ছি, তো সেই রাজ দরবারের কোনো শিলালিপি, কোনো রাজ দরবারের থাকা সাহিত্যিকের লেখা কোনো কাহিনী বা কোনো ধ্বংসাবশেষ এবং সেই সময়কালীন নথি, সেই সময়ের এই সকল নথি হচ্ছে ইতিহাসের প্রাইমারি সোর্স বা প্রাথমিক উৎস। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সাহিত্যিক উৎস? এবার একটু আগে আমরা প্রাইমারি সোর্স যেটা পড়লাম, ইতিহাস লেখার ক্ষেত্রে কিন্তু দুটো সোর্স ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রাইমারি সোর্স আর একটা হচ্ছে সাহিত্যিক সোর্স বা লিটারেসি সোর্স। এই সাহিত্যিক উৎস এটা কি? মুদ্রা, শিলালিপি, বেদ নাকি মৃৎপাত্র? সাহিত্যিক উৎস বলতে বোঝায় কোনো একজন লেখকের লেখা কাহিনী। তো এই যে সাহিত্যিক উৎস, মুদ্রা নয়, মুদ্রা কারোর লেখার জিনিস নয়। শিলালিপি, বেদ এবং মৃৎপাত্র। শিলালিপিও হবে না, হবে বেদ, কারণ বেদ একজন লেখক বা একজন কবির লেখা একটা কাহিনী। সেই বেদ কিন্তু পুরোপুরি ভাবেই আমাদের ইতিহাসে সম্পূর্ণ আমরা নির্ভর করতে পারি না, ইতিহাস লেখার ক্ষেত্রে আমরা পুরোপুরি বেদের উপর নির্ভর করতে পারি না। বাট বেদে থাকা বিভিন্ন রাজার কথা, সেই রাজার সময়ের কথা কিন্তু আমরা জানতে পারি। তো এই ইতিহাসের নিম্নলিখিত সোর্সের মধ্যে সাহিত্যিক সোর্স হবে বেদ। বেদ একটি সাহিত্য। নেক্সট কোশ্চেন, শিলালিপি কোন ধরনের উৎস? অপশন এ প্রত্নতাত্ত্বিক উৎস, অপশন বি মৌখিক উৎস, অপশন সি সাহিত্যিক উৎস নাকি অপশন ডি লোক সাহিত্য। শিলালিপি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস, কারণ শিলালিপি মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকরা যারা, তারা মাটি খুঁড়ে বের করে, এবং এই মাটি খুঁড়ে বের করার জন্য এটা কিন্তু প্রত্নতাত্ত্বিক উৎস, কারণ মৌখিক উৎস নয়, কারণ এটা আমরা মুখে মুখে শুনিনি। বা সাহিত্যিক উৎস কেউ লেখেনি, কোনো লেখক বা কোনো অথর এটা লেখেনি, এবং লোক সাহিত্য নয়, তাহলে শিলালিপি হচ্ছে আমাদের প্রত্নতাত্ত্বিক উৎস। নেক্সট কোশ্চেন, এপিগ্রাফি বলতে কি বোঝায়? অপশন এ মুদ্রা অধ্যয়ন, অপশন বি শিলালিপি অধ্যয়ন, অপশন সি সাহিত্য অধ্যয়ন নাকি অপশন ডি জীবাশ্ম অধ্যয়ন। শিলালিপি হলো এপিগ্রাফি হলো শিলালিপি অধ্যয়ন।
কোনো শিলালিপি শুধুমাত্র সেই শিলালিপি কোন ভাষায় লেখা, কোন অক্ষরের লেখা, এটা জানার জন্যও কিন্তু সায়েন্সের দরকার হয়, এটা জানার জন্যও কিন্তু স্টাডির প্রয়োজন হয়। তো এই যে শিলালিপি অধ্যয়নটাকে বলা হচ্ছে এপিগ্রাফি। সেই শিলালিপি কোন সময় তৈরি হয়েছিল, শিলালিপিতে কি লেখা আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে এপিগ্রাফি। নেক্সট কোশ্চেন, মুদ্রা অধ্যয়নের বিদ্যা কে কি বলা হয়? অপশন এ এপিগ্রাফি, অপশন বি নিউমিসম্যাট্রিক্স, অপশন সি পলিওগ্রাফি, নাকি অপশন ডি আর্কিওলজি। মুদ্রা অধ্যয়ন হচ্ছে নিউমিসম্যাট্রিক্স। মুদ্রা অধ্যয়নও কিন্তু একটা স্টাডির মধ্যে পড়ে। মুদ্রা অধ্যয়নের ক্ষেত্রেও কিন্তু আমাদের আহ জানতে হয়, এটার পেছনেও সায়েন্স কাজ করে, কারণ মুদ্রা কোন রাজার আমলে তৈরি, মুদ্রা কতটা, ওই সময়ের মুদ্রা কতটা স্ট্রং ছিল, এটা কিন্তু জানা যায় মুদ্রার প্রকৃতি যে মুদ্রার ধরন দিয়ে। যেমন ধরো সোনার মুদ্রা থাকলে আমরা বুঝতে পারবো যে সেই সময় রাজার অর্থনৈতিক অবস্থা, সেই রাজত্বের অর্থনৈতিক অবস্থা কতটা স্ট্রং ছিল। সেম ভাবে মুদ্রা কোন সময়ে তৈরি, মুদ্রায় থাকাই যে রাজাদের ছবি, এইগুলো, এটা কোন রাজার ছবি, এই সবের অধ্যয়নটাই হচ্ছে নিউমিসম্যাট্রিক্স। নেক্সট, অশোকের শিলালিপি কোন লিপিতে বেশি লেখা হয়েছিল? অপশন এ ব্রাহ্মী, অপশন বি বাংলা, অপশন সি দেবনাগরী, নাকি অপশন ডি রোমান। অশোকের শিলালিপি মূলত ব্রাহ্মী ভাষায় লেখা হয়েছিল। অশোক সম্রাটের আমলে সিংহভাগ মানুষ কিন্তু ব্রাহ্মী ভাষা জানতো। তো এই যে ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল, আর এটা কিন্তু প্রাকৃত ভাষায় লেখা। ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষায় কিন্তু অশোকের যে শিলালিপি সেটা লেখা হয়েছিল। এছাড়াও এখন যে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যে লিপিটা পাওয়া গেছে, যে অশোকের লিপি পাওয়া গেছে, সেটি কিন্তু আবার খরিষ্ঠ ভাষায় লেখা। তাহলে অশোকের শিলালিপি ছিল মূলত ব্রাহ্মী লিপিতে লেখা, কিন্তু প্রাকৃত ভাষায়। এবং ভারতের যে উত্তর পশ্চিম সীমান্ত, যেটা বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ে, সেই এলাকায় যে অশোকের লিপি পাওয়া গেছে সেটা আবার কিন্তু খরিষ্ঠ ভাষায় লেখা। নেক্সট, পলিওগ্রাফি কিসের অধ্যয়ন? অপশন এ প্রাচীন লিপি, অপশন বি মুদ্রা, অপশন সি ভাস্কর্য, নাকি অপশন ডি স্থাপত্য। পলিওগ্রাফি হচ্ছে প্রাচীন লিপি। এবার তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে এপিগ্রাফি আর পলিওগ্রাফির মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি পলিওগ্রাফি হচ্ছে এপিগ্রাফির একটি বিস্তৃত পর্যায়, মানে এটা একটু বিস্তার করে বলা হয়। এই ক্ষেত্রে কিন্তু প্রাচীন লিপি, শুধুমাত্র প্রাচীন লিপি পড়া হয় না, সেই সময় যে প্যাপিরাস বা চামড়ার ওপর খোদাই করা বিভিন্ন লেখা, এই সব বিষয়ে অধ্যয়নটাকে বলা হচ্ছে পলিওগ্রাফি। মানে পলিওগ্রাফি শুধুমাত্র একটা লিপির মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল না, ছিল চামড়ার মধ্যে বিভিন্ন পাথরের গায়ে খোদাই করা জিনিসের নিয়ে যে স্টাডিটা, যে অধ্যয়নটা, সেটাই হচ্ছে পলিওগ্রাফি। নেক্সট কোশ্চেন, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? অপশন এ কালিদাস, অপশন বি কৌটিল্য, অপশন সি বাণভট্ট, অপশন ডি হর্ষ। অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য। আমরা জানি কৌটিল্যের অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্রের মধ্যে শুধুমাত্র ইকোনমিক্স নিয়ে লেখা নেই, এখানে লেখা আছে একটা রাজত্ব কিভাবে চালাতে হয়, রাজত্বের মধ্যে কি কি রাজার গুণ থাকা দরকার। এবং শুধুমাত্র যে কৌটিল্যের অর্থশাস্ত্র শুধুমাত্র ইকোনমিক্সের উপর ছিল এমনটা নয়, এখানে কিন্তু রাজ দরবারের শাসন কার্য, রাজ্য পরিকল্পনা, রাজনীতির ব্যাপারে লেখা হয়েছে। তো কৌটিল্যের অর্থশাস্ত্র কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান। নেক্সট কোশ্চেন, বিদেশি পর্যটকদের বিবরণ কোন ধরনের উৎস? অপশন এ সাহিত্যিক উৎস, অপশন বি মৌখিক উৎস,
অপশন সি প্রত্নতাত্ত্বিক উৎস, নাকি অপশন ডি লোককথা? এই যে বিদেশি পর্যটকরা যারা এসেছিল, তারা যে এসে তাদের অভিজ্ঞতার কথা নিজেদের লিখে রেখেছে, এটা কোন ধরনের উৎসের মধ্যে পড়ে? এটা অবশ্যই সাহিত্যিক উৎস। বিদেশি পর্যটক যেমন ফাহিয়েন, হিউয়েন সাং এবং মেগাস্তেনিসের ইন্ডিকা, এইসব কাব্য করে পড়ে কিন্তু আমরা ওই ইতিহাসের ব্যাপারে অনেক কিছু জানতে পারি। তো এই যে বিদেশি পর্যটকদের বিবরণকে বলা হচ্ছে সাহিত্যিক উৎস। ইতিহাসের সোর্স এটা হচ্ছে হিস্টোরি, পর্যটকদের চোখে দেখা ইতিহাস, এবং সেই পর্যটকদের কি চোখে দেখেছেন সেইটা জানা হচ্ছে তোমার সাহিত্যিক উৎস, এবং এটা হচ্ছে পর্যটকদের চোখের বিবরণ। নেক্সট কোশ্চেন, ফাহিয়েন। ফাহিয়েন কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? ফাহিয়েন কোন দেশ থেকে এসেছিলেন? জাপান, চীন, কোরিয়া, নাকি মঙ্গোলিয়া? ফাহিয়েন এসেছিলেন চীন থেকে। ফাহিয়েন যখন ভারতে এসেছিলেন, ফাহিয়েনের পিইউ কিউ বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে কিন্তু ভারত সম্বন্ধে তিনি বিবরণ দিয়েছেন। এবং ফাহিয়েন যখন এসেছিলেন, আসার পরে তিনি তিনি একজন বৌদ্ধ ধর্মগুরু বা পরিব্রাজক ছিলেন। তিনি এসে ভারতের বিভিন্ন আহ, বৌদ্ধিক মন্দিরে গিয়েছিলেন, এবং তিনি এসেছিলেন মৌর্য সাম্রাজ্যে। আসার পরে সেই সাম্রাজ্যের বিবরণও কিন্তু তার লেখার মধ্যে আমরা পেয়েছি। নেক্সট কোশ্চেন, প্রত্নতত্ত্বের প্রধান কাজ কি? অপশন এ ভবিষ্যৎ অনুমান করা, অপশন বি অতীতের নিদর্শন অনুসন্ধান করা, অপশন সি সাহিত্য রচনা করা, নাকি অপশন ডি আইন প্রণয়ন করা? প্রত্নতত্ত্বের প্রধান কাজ হচ্ছে অতীতের নিদর্শন অনুসন্ধান করা। অতীতে কি হয়ে গেছে সেইগুলো যদি প্রত্নতাত্ত্বিকরা না থাকতো এবং প্রত্নতত্ত্ব না থাকতো, তাহলে কিন্তু আমরা জানতাম না। যেমন ধরো 5,000 বছর পূর্বে যে সিন্ধুর নামে সভ্যতা ছিল, এটা কিন্তু আমরা দয়ারাম সাহানি না থাকলে, দয়ারাম সাহানির মতো প্রত্নতাত্ত্বিকরা না থাকলে আমরা জানতে পারতাম না। তো এই যে অতীতের নিদর্শনটাকে অনুসন্ধান করাই হচ্ছে প্রত্নতত্ত্বের প্রধান কাজ। দুজন প্রত্নতাত্ত্বিকবিদ যেমন দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই কিন্তু আমরা অতীতের সিন্ধু সভ্যতাকে অনুসন্ধান করতে পেরেছি বা জানতে পেরেছি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি প্রত্নতাত্ত্বিক উৎস নয়? অপশন এ মুদ্রা, অপশন বি শিলালিপি, অপশন সি মহাভারত, নাকি অপশন ডি মৃৎপাত্র? সঠিক উত্তর হচ্ছে মহাভারত। কারণ মুদ্রা, শিলালিপি এবং মৃৎপাত্র এগুলো কিন্তু খুঁড়ে পাওয়া গেছে। এগুলো কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদান, আর এটা হচ্ছে সাহিত্যিক উপাদান। মানে এটা কোনো মাটি খুঁড়ে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু এটার এটাকে পাওয়া যায়নি, তাই এটি একটি প্রত্নতাত্ত্বিক উৎস নয়। নেক্সট কোশ্চেন, হিউয়েন সাং কোন যুগে ভারতে এসেছিলেন? অপশন এ মৌর্য যুগে, অপশন বি গুপ্ত যুগে, অপশন সি হর্ষবর্ধনের যুগে, নাকি অপশন ডি দিল্লি সালতানাতের যুগে? হিউয়েন শাহের সিইউকিতে আমরা জানতে পারি যে হিউয়েন শাহ হর্ষবর্ধনের যুগে ভারতে এসেছিলেন। তিনি যখন তিনি এখানে আসার পরে যে আমাদের নালন্দা ইউনিভার্সিটিটা ছিল, সেই ইউনিভার্সিটিতে কিন্তু তিনি কিছু কাল শিক্ষকতাও করেছিলেন। তো এই সিইউকি তার লেখা কাব্যগ্রন্থ পড়ে আমরা জানতে পারি যে তিনি হর্ষবর্ধনের টাইমে ভারতে এসেছিলেন। এবং এনআর সিইউকি পড়ে কিন্তু আমরা নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারি যে ওই সময় নালন্দা ইউনিভার্সিটি কতটা কতটা আধুনিক ছিল। নেক্সট কোশ্চেন, প্রাচীন ইতিহাস জানার ক্ষেত্রে কোন উৎসটি সবচেয়ে নির্ভরযোগ্য? অপশন এ লোককাহিনী, অপশন বি শিলালিপি, অপশন সি কিংবদন্তি, নাকি অপশন ডি উপন্যাস?
প্রাচীন ইতিহাস জানার ক্ষেত্রে সবথেকে নির্ভরযোগ্য উপাদান হচ্ছে শিলালিপি। কারণ শিলার উপর খোদাই করা যে লেখা সেগুলো কিন্তু পরবর্তীতে মেটানো যায়নি, চেঞ্জ করা যায়নি। বাদবাকি লোককাহিনী হচ্ছে লোকের মুখে শোনা কথা, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। তার মধ্যে অনেক কিছু মাল মশলা ঢোকানো হয়েছে, কিংবদন্তিও নয় এবং উপন্যাস তো অবশ্যই নয়। তাহলে প্রাচীন ইতিহাস জানার ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হচ্ছে শিলালিপি। নেক্সট কোশ্চেন, ইতিহাসের উপাদান সংগ্রহের বৈজ্ঞানিক পদ্ধতিকে কি বলা হয়? অপশন এ প্রত্নতত্ত্ব মানে আর্কিওলজি, অপশন বি জ্যোতিষবিজ্ঞান, অপশন সি রসায়ন, নাকি অপশন ডি ভূগোল। ইতিহাসের উপাদান সংগ্রহের বৈজ্ঞানিক পদ্ধতিকে আমরা বলি আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব। তো আমাদের এই অবধি থাকলো আজকের ক্লাসটা। ক্লাস ভালো লাগলে অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দেবে। আর এরকম ধরনের ফ্রি নোটস পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে।